হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব CBPBU ফোর্থ সেমিস্টার মেজর পেপার 5 থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, গ্রামীণ বসতির ধরন বা প্যাটার্নস অফ রুরাল সেটেলমেন্টস। যে গ্রামীণ বসতি রয়েছে, গ্রামীণ বসতির ধরনগুলি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। সবার প্রথমে দেখো, গ্রামীণ বসতির সংজ্ঞা দেওয়া রয়েছে। গ্রামীণ বসতির ধরন বলতে বোঝায় গ্রামের ঘরবাড়ি, রাস্তা এবং অন্যান্য স্থাপনার বিন্যাস কিভাবে একটি নির্দিষ্ট আকারে বা প্যাটার্নে সাজানো রয়েছে বা একটি নির্দিষ্ট ধরনের সাজানো রয়েছে। এই বিন্যাস বা প্রাকৃতিক পরিবেশ, ভূমিরূপ, জলসম্পদ, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক অর্থনৈতিক অবস্থার প্রভাবে কিন্তু গড়ে ওঠে। যে এক এক প্রকার জনবসতি সব কিন্তু এক এক রকম সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, জলসম্পদ, পরিবেশ প্রভৃতি জিনিসের উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। তারপরে কি আছে দেখো, ভারতের বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক ও সামাজিক বৈচিত্র্যের কারণে গ্রামীণ বসতির বিভিন্ন ধরন কিন্তু লক্ষ্য করা যায়। এই ধরনগুলি নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে কোন ধরন দেওয়া রয়েছে দেখো, আয়তাকার বিন্যাস বা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। এখানে কি হচ্ছে, এই ধরনের বসতির ঘর বাড়ি ও রাস্তা রাস্তা আয়তাকার আকারে সজ্জিত থাকে। এই ধরনের বসতি অর্থাৎ আয়তাকার বিন্যাসে ঘর বাড়িগুলো কি করে সাজানো থাকে, আয়তাকার ভাবে সাজানো থাকে ঘর বাড়ি এবং রাস্তাঘাটগুলো। রাস্তা সাধারণত পরস্পরের সঙ্গে সমান্তরাল এবং লম্বভাবে ছেদ করে। সমতল ভূমি ও উর্বর অঞ্চলে কিন্তু এই ধরনের বসতি লক্ষ্য করা যায়। অর্থাৎ যে ধরনের যেখানে সমতল ভূমি থাকে অর্থাৎ এবং উর্বর জমি লক্ষ্য করা যায়, সেই সমস্ত স্থানে কিন্তু আয়তাকার বিন্যাস গড়ে ওঠে। গঙ্গা সমভূমিতে কিন্তু এর প্রচলন রয়েছে, অর্থাৎ গঙ্গা সমভূমিতে আয়তাকার বিন্যাসে কিন্তু ঘরবাড়ি বা জনবসতি গড়ে উঠেছে। 2 নম্বর কি আছে, শূন্য গর্ভ আয়তাকার বিন্যাস। ঠিক আছে, এখানে কি থাকবে, এক্ষেত্রে বসতিগুলি আয়তাকার ভাবে সাজানো হলেও মাঝখানে একটি ফাঁকা স্থান থাকবে। আয়তাকার ভাবে সাজানো থাকলেও কি হবে, মাঝখানে একটি ফাঁকা স্থান থাকবে। এই কারণে কিন্তু শূন্যগর্ভ আয়তাকার বসতি বলা হয়েছে। এই ফাঁকা স্থানে সাধারণত খেলার মাঠ থাকতে পারে, মন্দির থাকতে পারে, মসজিদ বা পুকুর থাকতে পারে। ঠিক আছে, এটি গ্রামের সামাজিক এবং সাংস্কৃতিক কার্যকলাপের কেন্দ্র হিসেবে কিন্তু কাজ করে থাকে। যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটা একটি গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপের একটি কেন্দ্র হিসেবে কিন্তু থাকতে পারে বা কাজ করে। তারপরে কি আছে 3 নম্বর, বর্গাকার বিন্যাস। এই ধরনের বসতির বিন্যাসে কি হয়, ঘরবাড়ি বর্গাকারে সাজানো থাকে। আগেরটাতে কি ছিল, আয়তাকার ভাবে সাজানো থাকবে আয়তাকার বিন্যাসে। বর্গাকার বিন্যাসে ঘরবাড়ি, রাস্তাঘাট সব কিন্তু বর্গাকার ভাবে কিন্তু সাজানো থাকবে এবং রাস্তার সমকোণে পরস্পরকে ছেদ করে। এটি একটি পরিকল্পিত বসতির উদাহরণ। এই যে বর্গাকার বিন্যাস রয়েছে, এটা কিন্তু পরিকল্পনা করে এই বসতি বানানো হয়ে থাকে। যেখানে জমির সুষম বন্টন করা হয়, সেখানে এই ধরনের বিন্যাস কিন্তু দেখা যায়। 4 নম্বর কি বিন্যাস আছে দেখো, শূন্যগর্ভ বা বর্গাকার বিন্যাস। এক্ষেত্রে কি হবে, বর্গাকার বিন্যাসের মতো হলেও এক্ষেত্রে যে গ্রামীণ বসতির ধরন সেটা বর্গাকার বিন্যাসের মতো হলেও এক্ষেত্রেও মাঝখানে একটি খোলা জায়গা থাকবে। যেমন আয়তাকার শূন্যগর্ভ বিন্যাস ছিল, সেরকম কিন্তু বর্গাকার শূন্যগর্ভ বিন্যাস। বসতিটা বর্গাকারের মতোই হবে, কিন্তু মাঝখানে কি হবে, শূন্যগর্ভ অর্থাৎ ফাঁকা একটি স্থান থাকবে। এই স্থানে সাধারণত গ্রামের মানুষের মিলনস্থল হিসেবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, 5 নম্বর কি আছে দেখো, রৈখিক বিন্যাস বা লিনিয়ার প্যাটার্ন। এই ধরনের বসতিতে ঘরবাড়ি একটি সরলরেখা বরাবর কিন্তু গড়ে ওঠে। সাধারণত রাস্তা, নদী বা রেল লাইনের পাশে এই ধরনের বসতি কিন্তু লক্ষ্য করা যায়। পাহাড়ি অঞ্চল বা নদী তীরবর্তী এলাকায় এই ধরনের বসতি কিন্তু প্রচলন বেশি রয়েছে। 6 নম্বর কি আছে, দাবার ছকের ন্যায় বিন্যাস বা চেস বোর্ড প্যাটার্ন। এক্ষেত্রে রাস্তা কি করবে, একে অপরকে সমকোণে ছেদ করে একটি গ্রিড বা জালের মতো কিন্তু বিন্যাস তৈরি করে। বসতিগুলি সুপরিকল্পিতভাবে ভাগ করা হয়। এটি আধুনিক বা পরিকল্পিত গ্রামে কিন্তু লক্ষ্য করা যায়। কিছুটা উন্নত বা পরিকল্পনা করে যে গ্রামগুলো বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু দাবার ছকের ন্যায় বিন্যাস বা বসতি কিন্তু লক্ষ্য করা যায়। 7 নম্বর কি আসছে, বৃত্তাকার বিন্যাস। এই ধরনের বসতিতে ঘরবাড়ি একটি কেন্দ্রকে ঘিরে বৃত্তাকারে গড়ে ওঠে। একটি কেন্দ্রকে ঘিরে কোনো একটি স্থানকে ঘিরে কি করবে, গোল করে গড়ে উঠবে। ঠিক আছে, মাঝখানে সাধারণত গুরুত্বপূর্ণ স্থান যেমন পুকুর বা মন্দির থাকে, পুকুর বা মন্দিরকে ঘিরে গোল করে এই প্রকার বসতি গড়ে ওঠে। নিরাপত্তার জন্য কিন্তু প্রাচীনকালে এই ধরনের বসতি গড়ে উঠতো। 8 নম্বর কি আছে, শূন্যগর্ভ বৃত্তাকার বিন্যাস। এক্ষেত্রে বৃত্তাকার বসতির মাঝখানে কি হবে, একটি ফাঁকা স্থান থাকে।
চারিদিকে বসতিগুলি বৃত্তাকারে সাজানো থাকে। এই ফাঁকা স্থানের চারিদিকে বৃত্তাকারে কিন্তু বসতিগুলি বা ঘর বাড়িগুলি সাজানো থাকে। এই ফাঁকা স্থান সাধারণত সামাজিক কার্যকলাপের জন্য কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তারপরে 9 নম্বর কি আছে দেখো, হেরিং বোন বিন্যাস। এই ধরনের বসতিতে একটি প্রধান রাস্তা থাকে এবং ছোট ছোট শাখা রাস্তা বের হয়। প্রধান রাস্তা থেকে ছোট ছোট শাখা রাস্তা চারদিকে বের হয়, দেখতে অনেকটা মাছের কাঁটার মতো লাগে। পাহাড়ি অঞ্চলে বা সরু উপত্যকায় এই ধরনের বসতি বা হেরিং বোন বিন্যাস কিন্তু লক্ষ্য করা যায়। কোথায় লক্ষ্য করা যাচ্ছে? পাহাড়ি অঞ্চল বা সরু উপত্যকা অঞ্চলে কিন্তু হেরিং বোন বিন্যাস দেখা যাচ্ছে। 10 নম্বর কি আছে, পাখার মতো বিন্যাস। এই বসতিতে একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে চারিদিকে বসতি ছড়িয়ে পড়ে। একটি কেন্দ্র থেকে চারিদিকে পাখার মতো কিন্তু বসতি ছড়িয়ে পড়ে। এটি পাখার মতো আকৃতি তৈরি করে, এর জন্য কিন্তু একে পাখার মতো বিন্যাস বলা হয়েছে। নদীর মোহনা বা পাহাড়ের পাদদেশে এই ধরনের বসতি কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে পাখার মতো বিন্যাস কোথায় লক্ষ্য করা যাচ্ছে? নদীর মোহনা বা পাহাড়ের পাদদেশে কিন্তু পাখার মতো বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে। তারপরে 11 নম্বর কি আছে, টি আকৃতির বসতি বা টি প্যাটার্ন। টি প্যাটার্ন, ঠিক আছে, যখন একটি রাস্তা অন্য একটি রাস্তার সাথে টি আকারে মিলিত হয়। কিসের আকারে? ইংরেজি ক্যাপিটাল টি আকারের মতো কিন্তু মিলিত হয়, তখন সেই সংযোগস্থলে বসতি গড়ে ওঠে। বসতিগুলি টি আকারের মতন দেখতে হয় বা বিস্তৃত হয়। এই কারণে কিন্তু এই প্রকার বসতিকে টি আকৃতির বসতি বা টি আকৃতির বিন্যাস কিন্তু বলা হয়ে থাকে। 12 নম্বর কি আছে, এল আকৃতির বসতি বা এল প্যাটার্ন। এই ধরনের বসতি রাস্তার মোড়ে এল আকারে গড়ে ওঠে। কোথায় গড়ে ওঠে? সাধারণত রাস্তার মোড়ে গড়ে ওঠে, এল আকৃতির মতন কিন্তু গড়ে ওঠে। ঘরবাড়ি দুটি দিকে বরাবর বিস্তৃত থাকে। 13 নম্বর কি আছে, ত্রিভুজ আকার বিন্যাস। তিনটি রাস্তা বা নদীর মিলনস্থলে ত্রিভুজ আকারে বসতি গড়ে ওঠে। তিনটি রাস্তা যেখানে মিলিত হয় বা নদী মিলিত হচ্ছে, সেই মিলনস্থলে ত্রিভুজ আকারে কি হবে, যে বসতি গড়ে উঠছে তাকে ত্রিভুজ আকার বিন্যাস বলা হচ্ছে। এটি সাধারণত বাজার বা যোগাযোগ কেন্দ্রের আশেপাশে কিন্তু লক্ষ্য করা যায়। এই ত্রিভুজ আকার বিন্যাস কোথায় লক্ষ্য করা যাচ্ছে? সাধারণত বাজার এবং যোগাযোগ কেন্দ্রের আশেপাশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সব শেষ বিন্যাস কি দেওয়া রয়েছে দেখো, নক্ষত্রাকার বিন্যাস। এটা নক্ষত্রের আকৃতির মতন কিন্তু বিন্যাসটা হবে। এই বসতিতে একটি কেন্দ্র থেকে অনেকগুলো রাস্তা চারদিকে ছড়িয়ে পড়ে। একটি কেন্দ্র থাকবে, ওই কেন্দ্র থেকে চারদিকে অনেকগুলি রাস্তা ছড়িয়ে পড়বে, ফলে কি হয়, নক্ষত্রের মতো আকৃতি সৃষ্টি হয়। এটি উন্নত বা বড় গ্রামের বৈশিষ্ট্য। এটা কিন্তু উন্নততর যে গ্রাম বা অনেকটা বড় জায়গা নিয়ে যে গ্রামগুলি গড়ে ওঠে, সেই গ্রামের বৈশিষ্ট্য নক্ষত্রাকার বসতি বা বিন্যাস। সবশেষে দেখো উপসংহারে দেওয়া রয়েছে, গ্রামীণ বসতির বিন্যাস, গ্রামীণ বসতির ধরন মানুষের জীবনযাত্রা, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার প্রতিফলন। মানুষের জীবনযাত্রা কেমন হবে, পরিবেশের স্থানে পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার প্রতিফলন কিন্তু এই গ্রামীণ বসতির ধরনগুলো। বর্তমানে আধুনিক পরিকল্পনা এবং উন্নয়নের ফলে এই বসতির ধরনে কিন্তু অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো আশা করছি আজকে আলোচনা সবাই তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখছি। তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 699 করে। তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।